মেম সাহেব বলুন। কি করেছিস তুই এটা? মাফ করে দিন মেম সাহেব। সাহেবকে দ্রুত পানি দিতে গিয়ে আমি ভুল করে আয়রন মেশিনটা কাপড়ের উপর রেখে গিয়েছিলাম, পুড়ে গেছে। ভুল করে হয়ে গেছে মেম সাহেব, আর কোনোদিন এরকম হবে না। মাফ করে দিন মেম সাহেব। তোর কি মনে হয় তোর মাপ চাওয়াতে আমার ড্রেসটা ফিরে আসবে? তুই জানিস এই ড্রেসটার দাম কত? ভুল করে হয়ে গেছে মেম সাহেব, আর কোনোদিন এমন ভুল হবে না। আমাকে মাফ করে দিবেন। বোন, তুই দীপ্তকে ক্ষমা করে দে। দীপ্ত তো বলেছে এমন ভুল আর করবে না। এত সহজে আমি ওকে ছাড়ছি না। আমার এই ড্রেসের দাম ওর স্যালারি থেকে কেটে রাখবো, তাহলে বুঝবে কেমন লাগে। মেম সাহেব, এমন কাজ করবেন না। আমি আর কখনো এমন ভুল করব না। দীপ্ত, তুই ওর কথা কিছু মনে করিস না। তুই তো জানিস খুব ছোটবেলা থেকে ও এরকম। শোন, তুই একটু মনোযোগী হয়ে কাজ করিস তো। আচ্ছা সাহেব। ভাইয়া, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও এমন ভুল যেন ও আর না করে। কালকে আমার দুজন বন্ধু আসবে, ও যেন তাদের ঠিক মতো যত্ন করে, আর তোর কোনো ভুল যেন না হয়। জি মেম সাহেব। দীপ্ত, তুই কি বুঝেছিস? কাল কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করিস। কাল যদি কোনো ভুল করিস আমার কিন্তু কিছুই করার থাকবে না আর। জি সাহেব। ওরা মনে হয় চলে এসেছে। তোমরা চলে এসেছো? ভিতরে আসো, বসো। এই দীপ্ত, আমাদের জন্য চা নিয়ে আয় তো। তারপর বলো, কি অবস্থা তোমাদের? এই তো ভালোই চলছে সব কিছু। এই ওদের চা দে। তারপর প্রীতম, তোমার বাবার ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে ভাইয়া, আর এবছর ব্যবসা অনেক লাভ হয়েছে। ও আচ্ছা। আর শাওন, তোমার লেখাপড়া কেমন চলছে? ভালোই চলছে ভাইয়া, আগামী মাস থেকে তো পরীক্ষা শুরু, তারই প্রিপারেশন চলছে। আচ্ছা বেশ, ভালোভাবে পড়াশোনা করো কেমন? জি ভাইয়া। এই দীপ্ত, টেবিলে খাবার দে, আর এই চায়ের কাপগুলো নিয়ে যা। কি করেছিস তুই এটা? তবে রে রাস্কেল, তুই কিছু বুঝিস না নাকি? সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। আমার না একটু চেঞ্জ করা দরকার। আচ্ছা, তুমি যাও ভাইয়ের রুম থেকে চেঞ্জ করে আসো। দেখো ভাইয়া, এর কাজের ধরন, তুমি তো বলেছিলে আর কখনো ভুল করবে না। আজ তো তুমি নিজের চোখে দেখলে এই গরিবটাকে কাজে রেখে কত বড় ভুল করছি। তোরা গরিবরা যত কাজ করিস তার থেকে বেশি মালিকের ক্ষতি করিস। কালকে তুই আমার দামি ড্রেসটা পুড়িয়েছিস, এর আগে আমার গিফট নষ্ট করেছিস, আজ প্রীতমের ড্রেস নষ্ট করেছিস। পল্লবী, এ কেমন কাজের লোক রেখেছো তুমি? তো কিভাবে কাজ করতে হয় সেটাও জানে না। এরকম চাকরকে তো ঘর থেকে বের করে দেওয়া উচিত। তুমি ঠিক কথা বলেছো, এই চাকরটা আর বেশিক্ষণ এ বাড়িতে থাকতে পারবে না। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। তুই তোর ব্যাগ বকচা নিয়ে এক্ষুনি বের হয়ে যা, তোকে আর প্রয়োজন নেই আমাদের। মেম সাহেব, এমন করবেন না। আমি কোথায় যাব? আমাকে মাফ করে দিন। তোকে আমার চোখের সামনে এক মিনিটও দেখতে চাই না, বের হয়ে যায় এখান থেকে। এমন কথা বলবেন না মেম সাহেব, আপনাদের সাথে আমার কেউ নেই। আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গাও নেই। আমাকে মাফ করে দেন মেম সাহেব। আমি এতদিন যত ভুল করেছি, যত ক্ষতি করেছি,
সেই ক্ষতির টাকা দরকার হলে আমার বেতন থেকে কেটে নেন, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমি কোথায় যাব? যেখানে ইচ্ছা সেখানে যা, তাতে আমার কোনো যায় আসে না। আর তুই মরবি বাঁচবি তাতে আমাদের কি? তুই এখান থেকে জাস্ট চলে যাবি, ব্যাস। সাহেব, আপনি কিছু একটা বলুন, আপনি অন্তত আমাকে ক্ষমা করে দিন। দীপ্ত, আমি আর কিছুই করতে পারবো না। এবার তোকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, এবার তো আমাদের কোম্পানি অনেক বড় লসে পড়েছে এবং ব্যাপারটা আমাদের যে ইনভেস্টররা আছেন ওনাদের ভিতর জানাজানি হয়ে গেছে ব্যাপারটা, যার কারণে ওনারা আর আমাদের সাথে ইনভেস্ট করতে চাচ্ছে না বা কাজও করতে চাচ্ছে না। হোয়াট? এ কেমন কথা? ব্যবসাতে লাভ লস হতেই পারে, আজ লস হয়েছে কাল লাভ হতে পারে। স্যার, আমি ওনাদেরকে এই কথাগুলো বলেছি স্যার, বাট ওনারা কিছুতেই শুনতে চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওদের সঙ্গে আমার সঙ্গে কথা বলিয়ে দাও। স্যার, ওদের সাথে কথা বলে কোনো লাভ হবে না স্যার। আমি ওনাদেরকে অনেক বুঝিয়েছি স্যার, বাট কোনো কাজ হয়নি। স্যার, ওনারা তো কথাও বলেছে যে ওনারা আসবে ওনাদের পাওনা টাকা নিতে এবং খুব শীঘ্রই আসবে। যদি আপনি টাকাটা না দেন বা দেরিতে দেন তাহলে ওনারা পুলিশি কেস করতেও বাধ্য থাকবে। আর স্যার, পুলিশি কেস করলে তো স্যার আপনাকে জেলেও যেতে হতে পারে। আচ্ছা ঠিক আছে, ওরা যেন 2 দিন পর আসে। 2 দিন পর আসলে আমি ওদের সব টাকা ফেরত দিয়ে দেবো, কেমন? জি স্যার। ওকে স্যার, ওকে ওকে, আমি বলে দেবো স্যার। ওকে। ভাইয়া, তোমাকে আজ এত উদাস দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু বলছো না কেন? আমরা বরবাদ হয়ে গেছি বোন, একেবারে শেষ সব কিছু। ব্যবসা ভীষণ ক্ষতি হয়ে গেছে। কি এসব তুমি কি বলছো ভাইয়া? আমাদের ব্যবসায় অনেক বড় লস হয়ে গেছে, আর এই সমস্ত খবর চলে গেছে ওদের কাছে যারা আমাদের ব্যবসায় ইনভেস্ট করেছিল। এখন তারা আর আমার ব্যবসায় আর ইনভেস্ট করবে না, আর যা ইনভেস্ট করেছিল সেটাও ফেরত দিতে আসবে 2 দিন পর। কিন্তু ভাইয়া, ওদের টাকা ফেরত দেওয়ার মতো আমাদের তো কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আর না আছে কোনো সম্পত্তি। তুই ঠিক কথাই বলছিস বোন। শেষ একটা রাস্তায় বেঁচে আছে ওদের টাকা ফেরত দেওয়া। সেটা কি ভাইয়া? সে রাস্তাটা হচ্ছে এই বাড়িটি বিক্রি করে দেওয়া। তুমি কি বলছো এটা ভাইয়া? হ্যাঁ রে বোন, এছাড়া আর কোনো রাস্তা বেঁচে নাই দেনা পরিশোধ করার। যদি আমরা এই বাড়ি বিক্রি করে দিই তাহলে আমরা কোথায় যাব? আর থাকার জন্য বাড়ি কোথায় পাবো ভাইয়া? সে তো জানি না, কিন্তু এই বাড়ি আমার বিক্রি করতেই হবে, তা না হলে পাওনাদারদের টাকা ফেরত দিতে পারবো না। আর নির্দিষ্ট সময়ের ভিতর টাকা না দিতে পারলে আমাকে জেলে যেতে হবে। এখন তুই বল আমি কি করবো? ওকে ভাইয়া, যেটা করলে ভালো হয় তুমি সেটাই করো। এই নিন আপনাদের টাকা। থ্যাংক ইউ।
এই নিন আমার বাড়ির চাবি। ও সরি, আপনার বাড়ির চাবি। ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বোন বল। ভাইয়া, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমরা কিছুদিন প্রীতমদের বাড়িতে থাকতে পারি। না না বোন, আমাদের বিপদ আমরা অন্য কারো মাথায় ফেলতে পারি না, বুঝলি? দেখ, আমরা অন্য কোথাও থাকবো। তুমি যেটা বলছো সেটা অবশ্য ঠিক, কিন্তু প্রীতম শুধু আমার বন্ধু না, ও আমাকে ভালোবাসে। কি বলছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে প্রীতমের সম্পর্কে কিছু বলিনি, কিন্তু আমিও ওকে খুব ভালোবাসি। এর জন্যই বলছিলাম ভাইয়া, আমরা কিছুদিন প্রীতমদের বাড়িতে থাকতে পারি। প্লিজ ভাইয়া, তুমি মেনে নাও প্লিজ। ওকে, বাট এই অবস্থা যদি আমরা ওদের বাড়ি যাই, ওরা কি মনে করবে বলতো? তুমি কিছু চিন্তা করো না, ও আমার জন্য সব কিছু করতে পারে। ভাইয়া চলো। না, ভাইয়া, আমি তাহলে প্রীতমকে কল করছি। হ্যালো, তুমি কোথায়? এই তো আছি। তোমার সাথে আমার জরুরি একটা কাজ আছে, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, আমি বনায়নের পাশে আছি, তুমি প্লিজ এখানে চলে এসো তাড়াতাড়ি। ওকে, আসছি আমি। কি ব্যাপার, তোমরা এখানে কেন? সবকিছু ঠিক আছে তো? আসলে ব্যাপারটা হলো, আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, তো আমি এখন কি করতে পারি? আমি বলছিলাম যে আমরা যদি তোমাদের বাড়িতে কিছুদিন থাকতে পারতাম। আচ্ছা, বুঝলাম। কিন্তু আমি যদি এখন তোমাদের আমাদের বাড়িতে থাকতে দিই, আর সেটা যদি আমার বাবা জানতে পারে, তাহলে আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। আসলে আমি এই রিস্ক অথবা ঝামেলা নিতে চাচ্ছি না। কিছুদিনেরই তো ব্যাপার, তারপর আমরা বাড়ি ভাড়া দেখে উঠে যাব। প্লিজ। আহ, তুমি আমার কথা বুঝতে চেষ্টা করো। আমি কোনোভাবে এই কাজ করতে পারবো না। তুমি তুমি এমন কথা বলছো? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমার জন্য সব করতে পারো, তাহলে তুমি তো আমাকে আমার খারাপ সময় এভাবে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না, কারণ ভালোবাসাটা সমানে সমানে হয়। আর এখন তোমার কিছুই নেই। আমি সর্বোচ্চ তোমাদের জন্য একটা ভাড়া বাসা দেখে দিতে পারি, এর বেশি কিছু আমার পক্ষে সম্ভব না। বাস, অনেক হয়েছে। তোমার দয়া তোমার কাছে রাখো। চল বোন। ভাইয়া, ম্যাডাম, কি অবস্থা আপনাদের? আর ব্যাগ হাতে কেন? কি হয়েছে, কোথায় যাচ্ছেন? ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যাবে, এখন আমরা সেদিকেই যাব। কিন্তু আমাকে এটা বল, তুই এই পোশাকে? তোর গায়ে এত ভালো পোশাক আর গাড়ি দেখে তো মনে হয় অনেক বড় লোক হয়ে গেছিস। হ্যাঁ, আমি বড়লোক হয়েছি,
আর সেটা আপনাদের জন্য হতে পেরেছি। দীপ্ত, তুই এসব করলে কিভাবে? সাহেব, আমি যখন আপনাদের বাড়িতে কাজ করতাম তখন আমাকে বেতন দিতেন, আমি সেটা সঞ্চয় করে রাখি। তারপরে আপনাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরে সেই সঞ্চয়ের টাকা দিয়ে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করি, সেখান থেকে কিছু লাভ হয়। তারপরে আমি সেই লাভের টাকা দিয়ে ব্যবসাটা আরও বড় করি। তারপরে সেই বড় ব্যবসা থেকে গাড়ি কিনেছি, বাড়ি তৈরি করেছি। আজ আমাকে যেভাবে দেখছেন সব কিছু ওই জন্যে। খুব ভালো, আসলে তুই তো খুবই বুদ্ধিমান। সাহেব, এই সব কিছু তো আপনাদের জন্যই। আপনারা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে না দিতেন তাহলে আজ আমি হয়তো এই অবস্থানে আসতে পারতাম না। পারলে আমাদের ক্ষমা করে দিও, এখন তো তুমি অনেক বড়লোক হয়ে গেছো। ভালো থাকো। চলো ভাইয়া। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা চলে যাচ্ছি, কোথাও গিয়ে বাসা ভাড়া দেখে নেব। আপনারা বাসা ভাড়া করে কেন থাকবেন? আপনাদের বাড়িতেই থাকবেন। আমাদের এখন আর কোনো বাড়ি নাই, ব্যবসায় অনেক বড় লস হয়, তারপর সেই লসের টাকাটা বাড়ি বিক্রি করে দিতে হয়েছে। ভাইয়া, ওই বাড়িটা আপনাদেরই ছিল, আপনাদেরই আছে এবং আপনাদেরই থাকবে সারা জীবন। তুই এত জোর দিয়ে কিভাবে বলছিস? তাহলে শুনুন ভাইয়া, আসলে ওই বাড়িটায় আমি যাই আপনাদের খুঁজতে। ও ভাইয়া, কোথায় যাচ্ছ? আমি আমার ভাইয়ার সাথে দেখা করতে যাচ্ছি। ভাইয়া? কোন ভাইয়া? এখানে ভাইয়া নামে কেউ থাকে না। এখানেই তো উনি থাকেন, যার বাড়ি এটা উনিই তো আমার ভাইয়া। কি নাম আপনার ভাইয়ার? আমার ভাইয়ের নাম রাজীব চৌধুরী। ও আচ্ছা, উনি তো আমার কাছে বাড়ি বিক্রি করেছেন। বলছেন কি, উনি বাড়ি বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, কিন্তু কেন? তা তো আমি জানি না, তবে এই বাড়ির মালিক এখন আমি, আর ওনারা কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি আমার একটা কথা রাখবেন? হ্যাঁ বলুন। এই বাড়িটা আপনি যত টাকা দিয়ে কিনেছেন তার থেকে 2 লক্ষ টাকা আপনাকে আমি বেশি দেবো, কিন্তু এই বাড়িটা আমার কাছে বিক্রি করে দিন। কারণ আমার ভাইয়া এই বাড়িটা অনেক কষ্ট করে বানিয়েছিল, অনেক স্মৃতি জড়ানো তার এখানে, তাই আমি এই বাড়িটা হারাতে দিতে পারবো না। প্লিজ আপনি না করবেন না, বাড়িটা আমার কাছে বিক্রি করুন। ওকে, এত করে যখন বলছেন তখন আপনার কাছে বাড়িটা বিক্রি করব। এই নিন টাকা। আপনার বাড়ির দামের থেকে 2 লক্ষ টাকা বেশি আছে। এই নিন বাড়ির চাবি। আচ্ছা, ভাই আর মেম সাহেব কোথায় গেছেন? ওইদিকে গেছে। থ্যাংক ইউ। তুমি আমাদের জন্য এত কিছু করলে, কত অপমানই না করেছি তোমাকে, আর তুমিই কিনা আমাদের মাথার উপর ছাদ এনে দিলে। আপনাদের নুন খেয়েছি, আপনাদের সাথে বেইমানি করতে পারবো না। ক্ষুধা মেটাবার জন্য আপনারা খাবার দিয়েছেন, লজ্জা নিবারণের জন্য দিয়েছেন কাপড়, আর সামান্য এটুকু করতে পারবো না আপনাদের জন্য? চলুন আপনাদের বাড়িতে চলুন। ও হ্যাঁ, জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, আর গরিবের কাছে সংগ্রাম, যেটার নাম জীবন সংগ্রাম। আচ্ছা এখন চলুন আপনাদের বাড়িতে যাই। দিন, আমাকে দিন।